শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। তারকা কথনের আজকের আয়োজনে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন যারা স্ব ক্ষেত্রে নিজস্ব প্রতিভা দিয়ে, নিজস্ব শিল্পশৈলী দিয়ে আলোকিত। তাদের সাথে আগে পরিচয় করাবো, তারপর আমরা আড্ডায় যাব। সাথে আছেন ইরাজ আহমেদ, তিনি একজন কবি এবং লেখক। সাথে রয়েছেন ফারহিন খান জয়িতা, সঙ্গীত শিল্পী। শুভেচ্ছা আপনাদের দুজনকে। দুজনের ক্ষেত্র ভিন্ন, কিন্তু কোথাও যেন মিলে যায় দুজনের এই শিল্প সত্তা এবং দুজনের মিলিত একটি কাজ নিয়ে আসলে আয়োজনের শুরুতে কথা বলতে চাই, যেটি গত পরশুদিনই আয়োজিত হলো। সেটি নিয়ে শুরুতে শুনবো ফারহিন খান জয়িতা আপনার কাছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে, ইরাজ ভাইকে আমি চিনি খুব বেশি দিন না, কতদিন হয়েছে, বছর 2 হবে আর কি। যাই হোক, তো উনার লেখা আমি অনেক দিন ধরে পড়ছি, আমার খুব পছন্দের কবি, আমার কবিতা পছন্দ। তো আমাদের যে সার্কেল আছে বন্ধু বান্ধবদের, তো ওখানে সবসময় আমাকে অনেক দিন ধরে ইন্সপায়ার করা হচ্ছিল যে আমি যেহেতু গান করি, যে কবিতা এবং গান নিয়ে কোনো অনুষ্ঠান করা যায় কিনা। তো এই সব কথাবার্তার মধ্য থেকে আসলে আমাদের এরকম একটা কথা হঠাৎ করে উঠে আসলো যে আচ্ছা ঠিক আছে ইরাজ ভাই, আপনি কি একটা স্ক্রিপ্ট করে দেবেন নাকি আমাকে। কারণ আমার অনেক পছন্দের কবিতা আছে, অনেক পছন্দের গান আছে, ইরাজ ভাইয়ের অনেক পছন্দের কবিতা আছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটা গল্প বলা গেলে সেটা অনেক মানে অর্থবহ হয় অডিয়েন্সের জন্য কানেক্ট করার ক্ষেত্রে আর কি। তো সেই জায়গা থেকে ইরাজ ভাইয়ের সাথে আমার আসলে এটা নিয়ে বসা যে চলেন আমরা একটা কিছু করি এরকম। আচ্ছা, যে আমরা এই কবিতা এবং গানগুলোকে নিয়ে একটা গল্প বলতে পারি কিনা। আচ্ছা, ইরাজ আহমেদের কাছে একটু শুনবো। এবার বলেন ইরাজ, যে কি লিখেছেন বা কিভাবে কোলাবোরেশন করার চেষ্টা করেছেন। ও যেটা শুরুতে বললো, আমি আলোচনা শুরু করার আগে চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা জানাতে চাই। তারপর জয়িতা যেটা বলছে যে আসলে সত্যি হুট করেই এটা লেখার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল। ওই বলল আমাকে, জিরাজ ভাই আপনি এটা লিখে দেন। লিখতে গিয়ে আমি বিপদে পড়লাম এই অর্থে যে আসলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, কারণ ও তো মূলত রবীন্দ্রসঙ্গীত গানই গায়, তো রবীন্দ্রসঙ্গীত যেহেতু ওর বিষয়, ওটার মাঝখানে এই সময়, এই ভাষা, এই কবিতা কোথায় কিভাবে ঢুকবে, কারণ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অন্য কিছু ঢোকাতে গেলে একটু ছন্দপতনের সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। ওইটা ভেবে ওর সঙ্গে কথা বলে বলে কিভাবে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেললাম। করে ওইটার মধ্যে তখন বলতে পারেন যে সেলাই করার কাজটা শুরু হলো, যে গান বসানো, কবিতা বসানো, কোথায় কখন কি বসবে, কোন জায়গাটায় ছেড়ে এলে ওইটার সঙ্গে গানটা খুব ভালো যাবে, এখানে এটার সঙ্গে কবিতা যাবে। ফলে কাজটা মানে শুরুতে আড্ডার টেবিলে যত সহজ মনে হয়েছিল, পরে করতে গিয়ে একটু কষ্টই হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে এটা শেষ পর্যন্ত করা গেছে এবং জয়িতা খুব ভালো একটা পারফরমেন্স করেছে, যে জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, প্র্যাকটিস সেশন নিয়ে একটু কথা শুনতে চাই। যেহেতু একসাথে কাজ করার এক্সপিরিয়েন্স বোধহয় এটাই প্রথমবার একজনের সাথে কাজ করা, একজন লেখক আবার একটা ভিন্নভাবে, ভিন্ন ডাইমেনশনে একটা আর্ট ফর্মকে আসলে মানুষের সামনে প্রেজেন্ট করা, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কাজ করার? এই মানে বিশেষ করে এই স্ক্রিপ্টটা নিয়ে রাজ ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো রিহার্সাল হয়নি। আমাদের যেটা হয়েছে, যেটা বললাম, আমাদের অন্য যে বন্ধুরা আছে আমাদের, মানে ইরাজ ভাইয়েরও বন্ধু, আমাদেরও বন্ধু, তো ওইখানে একটা চর্চা আছে আবৃত্তির, যেখানে আসলে গেলে পরে সেখানে আবৃত্তি করতেই হবে, গান গাইতেই হবে, এরকম একটা বিষয় আছে। এটা কি কোনো ফোরাম, ওপেন ফোরাম নাকি নিজস্ব ফোরাম? খুব আনন্দ নিয়ে আবৃত্তি করা হয়, কবিতা গান করা হয়। তো সেখান থেকে ইরাজ ভাইয়ের কবিতা আমি প্রথম শুনেছি আসলে ওখানে, ইরাজ ভাইয়ের কবিতা মানে ওরা পড়ছিল, তারপরে আমি মানে পড়া শুরু করলাম, তারপর ওনার ফেসবুকে ঢুকে আমি দেখা শুরু করলাম যে ওনার লেখাগুলো কিরকম। ইরাজ ভাইকে আমি খুব আস্তে আস্তে করে আমি চিনেছি আসলে। তো সেই অর্থে আসলে ওই রিহার্সাল ওনার সাথে আমার হয় নাই, কিন্তু আমি যেমন মানে পাঠ এবং আবৃত্তি দুটো বিষয় আমার কাছে খুবই ব্যক্তিগত ছিল। মানে আমি কখনোই কমফোর্টেবল না মানুষের সামনে পড়তে, মানে আমি নিজে দরজা আটকে পড়ি, আমি আমার বরের সামনেও পড়ি না, আমার বন্ধুরাও কোনোদিন জানতো না যে আমি আবৃত্তি করি। কিন্তু গান তো সকলে, হ্যাঁ গান করি, ঠিক আছে, কিন্তু ওইটাতে আমি আরাম বোধ করতাম না কখনো। তো কখনো কোনো কবিতা পড়তে গিয়ে আমার নিজের কানে হয়তো ভালো লাগছে, তখন আমি একটু ফেসবুকে একটা ভিডিও করে আপলোড করে ফেললাম, তখন কিছু মানুষের কাছে সেটা পৌঁছালো। তো এরকম করে ইরাজ ভাইয়ের আমি কিছু কবিতা পড়েছি, হ্যাঁ শখ করে। তো ইরাজ ভাই আসলে আমার কবিতা শুনেছে ওখান থেকে, আমার সামনাসামনি কোথায় ফেসবুক থেকে প্রথম কবিতা শোনা না,
ও ফেসবুক থেকে বা আমার কবিতার বই আছে, ও পিক আপ করে ও নিজেই একটা ছোট্ট রিলের মতো করে ও ফেসবুকে দিয়ে আমাকে জানালো যে ফেসবুকটা দেখেন। আচ্ছা, বার্থডে ছিল, আমার জন্মদিন ছিল, জন্মদিনে গিফট দিয়েছে সে। হ্যাঁ, তখন খুব ভালো লাগলো। ওইখান থেকে ওই বন্ধুদের কথাও যাদের কথা বলছে ওরা তখন ওকে চেপে ধরলো যে জয়িতা এত সুন্দর তুমি পড়ো, একটা কিছু করতেই হবে। কারণ আসলে হয় কি, ধরেন শ্রবণ, দেখা এবং ভাবনা, অনুভূতির বিষয়টা, তো আমাদের শ্রবণ এবং দেখার বিষয়টা বেড়ে যাচ্ছে, অনুভূতির বিষয়টা কমছে। তো কবিতা আর গান দুইটা যদি একসঙ্গে, আমরা তখন ভাবলাম যে মানুষকে যদি দেখানো যায় এবং শোনাও যায়, দেখানো যায়, এবং তখন ওইটার ভেতরে একটা চিন্তার জায়গা, একটা অনুধাবনের জায়গা, অনুভূতির জায়গা থেকে যায়, ওইটা থেকে এইটা প্ল্যান করা। ওকে কিন্তু অনেক দিন ধরে বলা হচ্ছে, ও নানানভাবে ফাঁকি ঝুঁকি দিচ্ছিল, তো শেষ পর্যন্ত হলো আর কি। আর্টিস্ট হিসেবে কি ফারহিন খান জয়িতা একটু ফাঁকিবাজ, একটু অলস? ও না, আমি একদমই ফাঁকিবাজ, একদমই অলস। আমার কোনো রকম কোনো আমি যখন করি তখন মন দিয়ে করি, কিন্তু এমনিতে আমার সারা বছর কোনো খবর থাকে না। আর এই পারফরমেন্সটা আসলে আমার কাছে খুবই স্পেশাল, কারণ ওই যেটা আমি প্রথমে বললাম যে আমি একদমই মানে আমি যে কোনোদিন কারোর সামনে পাঠ করব মানে, এবং এতগুলো মানে 1.5 ঘন্টার একটা অনুষ্ঠান, আমি মানে এটা ভাবতে পারছেন না। মানে 1.5 ঘন্টা কি আপনি টানা পারফর্ম করেছেন? টানা পারফর্ম করেছি। আচ্ছা, এখানে ন্যারেশন, ইরাজ ভাই ন্যারেশন, কবিতা, অনেকের কবিতা পড়েছি, জীবনানন্দ দাশ, হেলাল হাফিজ, আবুল হাসান, নির্মলেন্দু গুণ, তারাপদ রায়, আর ইরাজ ভাই। হ্যাঁ, তো অনেকগুলো কবিতা পড়েছি, আর ইরাজ ভাই সেটার যে গল্পটা লিখেছেন সে গল্পটা বলে গেছি, আর মাঝখানে রবীন্দ্রনাথের গান। তো এইটা আসলে আমার জন্য খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, পাশাপাশি খুবই এক্সাইটিং। এই যে 1.5 ঘন্টা একটা প্রোগ্রামে পারফর্ম করা এবং সামনে যে অডিয়েন্সরা আছেন তাদের মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জটা নিশ্চয়ই অনেক বেশি, অনেক ছিল। তো এই জায়গাতে আসলে সামনে যারা অডিয়েন্স ছিলেন অ্যাজ আ পারফর্মার, তো তাদের ফিডব্যাক বোঝা যায়, তাদের চোখের চাহনি কিংবা তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে, এটা ইরাজ ভাই ভালো বলতে পারবে, কারণ অডিয়েন্স ইরাজ ভাই বসা ছিল, আমিও বসা ছিলাম। ও ঠিকই বলেছে, অডিয়েন্স 1.5 ঘন্টা কোনো শব্দ করেনি, সবাই স্থির হয়ে শুধু গান শুনেছে, কবিতা শুনেছে। তো ফলে আমার মনে হয়েছে যে আসলে মানুষকে যদি প্রপার জায়গায়, প্রপার অ্যাটমসফিয়ারে যদি আপনি যথাযথভাবে যদি তাকে তার মনের খোরাকটা দিতে পারেন, মানুষ কবিতাও শুনবে, মানুষ গানও শুনবে। এটার প্রয়োজনও আছে সমাজে, এই সমাজে এখন এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি, এখনই সবচেয়ে বেশি প্রয়োজন। গান এবং কবিতা নিয়ে আমাদের নড়ে চড়ে ওঠা বা কথা বলা বা এই অনুষ্ঠানগুলো করা, আমি মনে করি যে আজকের প্রেক্ষাপটে খুব প্রয়োজন। মানে দেখেন, আমি নিজেই কবিতা তো পছন্দ করি, গান তো পছন্দ করি, নিজেই গাই, কিন্তু আমিও কিন্তু আসলেই মনোযোগ ধরে রাখতে পারি না। আমি ওরকম আছে যে আমি কোনো অনুষ্ঠানে গেছি, গান শুনতে শুনতে আমার হঠাৎ করে মানে অটোমেটিক হাতে ফোনটা চলে এসছে, আমি হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং শুরু করেছি। তো এই যে এই অভ্যাসগুলো তো আমাদের মধ্যেও ঢুকে গেছে। তো আমার তো নিজেকেও ঠিক করার ইচ্ছা, আমি আমার সেই পুরনো আমিতে ফিরতে চাই, যখন আমি মন দিয়ে গান শুনতাম, যখন আমি মন দিয়ে একটা বই পড়তাম, মন দিয়ে আমি একটা ছবি দেখতাম। তো সেই প্র্যাকটিসটা আমি আসলে গত 1 বছর ধরে নিজে করছি। আমার এই প্র্যাকটিসটা শুরু হয়েছে হচ্ছে আমি ছবি আঁকা শিখিনি কোনোদিন, মানে ওইভাবে আর কি। আমি হঠাৎ করে ছবি আঁকা শুরু করেছি, কারণ আমার মনে হলো যে আমার কনসেন্ট্রেশন নাই, এবং এই প্রবলেমটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের হয়েছে রাজ ভাই, আমাদের কারো কোনো কনসেন্ট্রেশন নেই। তো আমি এক জায়গায় পড়েছিলাম, আমাকে কেউ বলে হচ্ছে যে ছবি আঁকলে পরে তুমি দেখবা যে ছবি আঁকার সময় অনেক বেশি মনোযোগ তুমি ওখানে দিচ্ছ, তুমি অন্য কিছু ভাবছো না, এটা একটা প্র্যাকটিস, তুমি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো। ওকে, তো আমি যেমন ওইটা শুরু করেছি, মানে আমার কাছে আসলে মনে হয়েছে যে আমাদের এটা থেকে বেরোতে হবে, আমরা একটা লুপে আটকে গেছি, অদ্ভুত। আচ্ছা, যেটি বলছিলেন যে পার্টিকুলার অডিয়েন্স, ওখানে যে অডিয়েন্সটা ছিলেন তারা হয়তো একটা নির্দিষ্ট সোসাইটির বা নির্দিষ্ট চিন্তাধারার, তবে ম্যাস অডিয়েন্সকে নিয়ে যদি এ ধরনের আয়োজন করা যায় বা তাদের সামনে, তখন কি মনে হয় যে আসলে এই দিকটাতে আমরা কিভাবে ভাবতে পারি যে ম্যাস অডিয়েন্সকে ইনভলভ কিভাবে করতে পারি আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসে? কবি বলবে। আমি এটার উত্তর এভাবে দেই, যে ইতিমধ্যে আমরা একটা পরিকল্পনা করেছি। আমি জয়িতাকেও এই কথাটাই বলেছি যে জয়িতা, এটা তো আমাদের এক ধরনের অডিয়েন্স, আপনারও এক ধরনের অডিয়েন্স, আমার চাইতে ওর অডিয়েন্সটা বেশি। এটা পরীক্ষামূলক ছিল, এটা একেবারেই একটা পরীক্ষামূলক কিন্তু আমরা ভিন্ন অচেনা অডিয়েন্সের কাছে এই উপস্থাপনাগুলোই নানান রূপে নিয়ে যেতে আগ্রহী। আচ্ছা, হ্যাঁ, যে ভিন্ন জায়গায় করলাম, একটা অন্য অডিয়েন্সের কাছে গেলাম, অন্য একটা অডিটোরিয়ামে করলাম, ওইখানে অন্য ধরনের দর্শকরা এলো,
তারা শুনলো, তাদের রিয়াকশনগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। আমরা বলছি না যে এটা সাংঘাতিক, আমরা ধরেন কোনো এটা দিস ইজ নট এ রকেট সায়েন্স, আমরা রকেট সায়েন্স বানাচ্ছি না, কোনো কিছুই করছি না, শুধু মানুষের কাছে যে বোঝার চেষ্টা করছি যে 1.5 ঘন্টা লোকে কবিতা এবং গান একটানা শোনে কিনা। দেখলাম যে শোনে, ঠিক আছে, আরেক জায়গায় চেষ্টা করে দেখি না, অন্য একটা অডিয়েন্সের কাছে নিয়ে যাই, তারাও তো বঞ্চিত হচ্ছে, তাদেরও তো দেখানো উচিত। একদমই তাই। বিজ্ঞান তো আসলে মানুষের কল্যাণে, ওই রকেট সায়েন্সের কথা যেহেতু বললেন, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতিও মানুষের কল্যাণেই ব্যবহৃত হয়। আমরা মনের খোরাকটাকে বোধহয় কিছু কিছু সময় অনেকটা ইগনোর করে ফেলি, কিন্তু এখনই ভাবার এই সময় যে আমরা কনসেন্ট্রেট কিভাবে হতে পারি এই ক্ষেত্রে। এই যে দুইজনের ভিন্ন ভিন্ন ক্ষেত্র এবং চর্চার জায়গাটাও ভিন্ন, কিন্তু শিল্পের যে কোলাবোরেশনটা এটাকে আরো বেশি সমৃদ্ধ করে ওই জায়গাটা। আমি আলাদা আলাদাভাবে যদি জানতে চাই, জয়িতা, মিউজিক্যাল জার্নিটা এখন কেমন চলছে, বা এখন সেই জার্নিতে কতটা কনসেন্ট্রেটেড আপনি? আমি তো রবীন্দ্রসঙ্গীত করি এমনিতেই, কিন্তু আমি ওই যেটা শুরুতে বললাম যে আমি আসলে খুব মানে আমার আসলে কোনো অ্যাম্বিশন যে আমার খুব বড় একটা কিছু যে আমি এই বছর আমি টার্গেট করলাম যে আমি এই কয়টা কাজ করব, আমার সেরকম কোনো বিষয় না। আমার হঠাৎ করে যদি মনে হয় যে আমি একটা গান আচ্ছা করতে যাচ্ছি, রেকর্ড করব, আচ্ছা রিলিজ করে ফেললাম, মানে সেটা খুব প্ল্যান করে আমি কিছু করি না। এখন একটা নজরুলগীতি করে রেখেছি, যে কোনো সময় হয়তো আমার ইচ্ছা করলে আমি সেটা রিলিজ করব, মানে আমি আসলে নিজেকে কোনো প্রেশার দেই না কোনো কিছু নিয়ে, একদমই নিজের মতো। তবে হ্যাঁ, আমি স্টেজ পারফরমেন্স আমি অসম্ভব এনজয় করি, সেটা যে কোনো সময় আমাকে যে ডাকে এবং ভালো, মানে আমি অডিয়েন্সটা বোঝার চেষ্টা করি, আসলে অ্যাটমসফিয়ারটা বোঝার চেষ্টা করি, ঠিকঠাক জায়গা হলে পরে আমি গানটা। আচ্ছা, যে অনুষ্ঠানটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেদিনের কিছু ছবি আমাদের কাছে আছে, আমরা একটু স্ক্রিনে দর্শকদের সাথে দেখে আসি। প্রথম ছবিটা আমরা একটু দেখি, এখানে পারফর্ম করছেন এটা, আপনি নিজেই মন্ত্র মানে মুগ্ধ হয়ে নিজেই মনে হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা ফিল করছেন, কেমন লাগছিল? আমি শুরুতেই বলেছি যে অডিয়েন্স একদম ডার্ক থাকবে, কারো চেহারা দেখলে আমি আর পড়তে পারবো না। আচ্ছা, আর ছবি সহশিল্পীর কথা তো শুনছিলাম, আরো কারা কারা ছিলেন মানে যারা সঙ্গ দিয়েছেন? আমার ব্যান্ড আমার সাথে বাজিয়েছে, ওই যে আমার পাশে বসে আছে, ও হচ্ছে অন্তর, ও পারকাশনে, এটা অনিক, ও হচ্ছে গিটারে, এরপর আরো দুজন আছে আমরা। আচ্ছা, ছবিগুলো আছে। আচ্ছা, এসরাজি ছিল আবির, আর কিবোর্ডে ছিল সজীব ভাই। হ্যাঁ, আমার ব্যান্ডটা খুব কিছু ভালো। ভিডিওর অংশ আমরা কিছু দেখতে পাচ্ছি যেখানে আপনি ব্যান্ড মেম্বারদের কথাও কিন্তু বলছিলেন। হ্যাঁ, মানে আমার ব্যান্ড মেম্বাররা অসম্ভব মিষ্টি মানুষ আর কি, খুবই কোঅপারেটিভ, খুব ভালো বাজায়, ব্রিলিয়েন্ট। আচ্ছা, এই যে বলছিলাম প্রোগ্রামের কথা এবং দুটো শিল্পর একটা কোলাবোরেশনের কথা, যদি আপনার বাবার কথা আমরা বলি, সেখানে তিনি ভীষণ চমৎকার একজন আবৃত্তিকার ছিলেন, এবং সেই সাথে আপনার মা মিতা হক, শ্রদ্ধেয় সঙ্গীতের একজন অনিবার্য মানুষ আমাদের রবীন্দ্রসঙ্গীতের। এই যে দুজনের এই শিল্প ক্ষেত্রে একটা কোলাবোরেশন, এই যে আপনার পারফরমেন্সে তার কিছুটা ছাপ ছিল বা মনে পড়েছে তখন? এটা অনেকে আমাকে বলেছে কালকে অনুষ্ঠানের পরে, যে মানে বারবারই বাবা মার কথাই উঠে আসছিল। তা আমি আসলে এত কিছু মাথায় নিয়ে তো আসলে করি নাই, আমার ইচ্ছা করেছে আমি করেছি। কিন্তু না, ডেফিনেটলি এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি যে কোনো আমার কোনো স্পেশাল কোনো অকেশন, মানে বিশেষ করে শিল্পের ক্ষেত্রে আমার বড় কোনো শো আছে বা যাই হোক, আমি আসলে একদমই মাথায় এবং মগজে ওদেরকে নিয়ে ঘুরি তখন, কারণ আমার কাছে আসলে পারফেকশনটা তো আমি দেখে ফেলেছি। হ্যাঁ, মানে এটা আসলে অনেকে বলবে যে নিজের বাবা মা হিসেবে বলছি, তা না, আমি আসলে একদমই আউটসাইডার হিসেবেও আমি মনে করি যে ওই পারফেকশনের লেভেলটা আসলে টাচ করা খুবই কঠিন। হ্যাঁ, সো আমি ওইটা কখনোই চিন্তা করি না যে তাদেরকে আমি অতিক্রম করব, কিন্তু হ্যাঁ, আমি ওই পজিটিভিটিটা, ওই জিনিসটা আমি মাথায় রাখতে চাই। এই যে পারফেকশন লেভেলটা আপনি যেমন দেখেছেন, অডিয়েন্সও দেখেছে, ওই লেভেলের কারণে কি আসলে নিজের উপরে কখনো ওই প্রেশারটা ফিল করেছেন? আমি ওটা কখনো হতে দেইনি, এটা আমি খুব কনসিয়াসলি করেছি। আমি স্কুলে যখন পড়তাম, আমি এই গল্পটা অনেক জায়গায় বলি, আমি ভিকারনেসায় পড়তাম, তো অনেকদিন পর্যন্ত কেউ জানতো না যে আমার মা মিতা হক, তখন আমার মা একদম সুপারস্টার। তো আমি ক্লাসরুমে বসে আছি, আমাদের ক্লাসরুমের বাইরে একটা অডিটোরিয়াম ছিল বিশাল, সেখানে হচ্ছে কম্পিটিশন হচ্ছে, সেখানে আমার মা এসছে জাজ হয়ে। তো যেটা হয় কম্পিটিশনের পরে শেষে ওই জাজরা উঠে গান করে, তো মা গান করছে, তখন আমি শুনতেছি বসে ক্লাসরুমে বসে। তখন একজন টিচার এসে বললো যে এই তোমরা কি জানো কে গান গাচ্ছে, উনি কিন্তু এরকম জয়িতার মা।
এরকম আমি খুব কনসিয়াসলি এই পুরো বিষয়টাকে অ্যাভয়েড করে এসেছি সবসময়। আমি চাপ নেইও নাই, এবং আমি মানে আমি একদমই এটা মনে করি না যে অন্য কারো ক্ষেত্রে এটা হবে না, এটা হওয়ারই কথা, কিন্তু আমি নিইনি। বাহ, এরাজ আহমেদ, আপনার কাছে একটু শুনবো। টোটাল প্রোগ্রামের স্ক্রিপ্টিং নিয়ে শুরুতে আপনি বলেছেন যে টাফ ছিল আপনার জন্য এবং অডিয়েন্সের কথাও উঠে এসেছে। আপনার কবি সত্তা নিয়ে একটু জানতে চাই, যে কখন থেকে নিজের এই কবি সত্তাকে আসলে আপনি আবিষ্কার করেছেন? আমার প্রথম কবিতা ছাপা হয় 1983 সালে। তখন আমি কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছি। তো ওইটা মানে আসলে সকল বাঙালি ছেলেরাই কবিতা লেখে একটা না একটা সময়। তখন মনে হয়েছিল হয়তো ওটাই হবে। কার জন্য লিখে? না, এটা ঠিক কারোর জন্য লিখিনি, এটা নিজের জন্য লিখেছিলাম, ভালো লেগেছিল। বাড়িতে অনেক বই আছে, তো তো পড়তে পড়তে নানান ধরনের কবিতার বই আছে, উপন্যাস আছে। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার বই তখন খুব পপুলার হয়েছিল ওই সময়টাতে, কলকাতার পশ্চিমবঙ্গের বিখ্যাত কবি উনি। তো ওনার বই পড়তে পড়তে মনে হলো যে আচ্ছা আমিও কবিতা লিখে দেখি কি হয়। তো লিখতে শুরু করলাম, একটা লিটল ম্যাগাজিনে ছাপাও হলো কোনো একটা বিশেষ দিবসে। তারপরে কেন জানি আমি এটা কন্টিনিউ করলাম, মানে বিশ্ববিদ্যালয় জীবনে চলে গেলাম। তখন বেশ একটা আনন্দই হতো, কারণ তখন দেখতাম যে দৈনিক কাগজে আমার মানে কবিতা ছাপা হচ্ছে, বা বিভিন্ন সাপ্তাহিক কাগজে আমার কবিতা ছাপা হতে শুরু করলো। তখন ভালো লাগলো, কবিতাটা মনের ভেতর ঢুকে গেল। আমি সবসময় বলি যে কবিতা আসলে লেখা যায় না, কবিতা আসে। হ্যাঁ, আমি এখন বসলাম একটা কবিতা লিখবো, হবে না, কবিতা আসে। হ্যাঁ, এটা মনের ভেতরে হানা দেয়, ঢুকে পড়ে, তখন অন্য কিছু করতে দেয় না, খুবই ডিস্টার্বিং। হ্যাঁ, কিন্তু যতক্ষণ আপনি লিখে না ফেলবেন ততক্ষণ এটা শান্তি পাওয়া যায় না। কবিতায় কি কবির নিজের জীবনবোধের ছাপ থাকে? হ্যাঁ, নিশ্চয়ই থাকে। তবে যে কোনো লেখাতেই যে কোনো লেখকের জীবনের 50%, 50% থাকে, বাকিটা তার উপলব্ধ অভিজ্ঞতা, অথবা যেটা ভেবেছে সেটা হয়নি, বা 4-5টা দেখে তার শেখা। ফলে কবিতা একটা বা যে কোনো সাহিত্যই এক ধরনের মানে মিশ্রিত একটা উপাদান। আমার নিজের কথাও এখানে ছড়িয়ে আছে, আমার দুঃখ, বেদনা, আনন্দ, বিষাদ সব কিছুই আছে। আবার ধরে নেন আপনার জীবনের দুঃখ বেদনাকে যখন ওইটা ওইখানে আছে, আপনি যদি রিলেট করতে পারেন যে আরে এই কবিতায় তো এটা তো আমার কথা বলছে, তখন ওই কবিতাটা সার্থক হয়ে ওঠে। আচ্ছা, তাহলে তো মানুষের জীবন নিয়ে জানারও একটা প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে কি বলা যায় যে যারা এই যে কবি সাহিত্য বা যারা চর্চা করেন, তারা মানুষকে যখন অবজার্ভ করেন, তারা ভীষণভাবে মানুষ চিনতে পারেন, মানুষ বুঝতে পারেন? চিনতে পারেন, বুঝতে পারেন অতটা বলবো না, কিন্তু অবজার্ভ যে করেন সেটা আমি জানি, অবজার্ভ করাই উচিত। আমি নিজেই করি। আমি পথে ঘাটে যখন হাঁটাচলা করি, ঘুরতে থাকি এই শহরের ভেতরে, আমি মানুষ দেখি। অনেকে বলে আপনি কি দেখেন? আমি মানুষ দেখি, কারণ মানুষ অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়। সে কখন কি করে সে নিজেই জানে না, আমিও জানি না। তো তখন ভালো লাগে দেখতে, এবং ওই দেখে অনেক পরে দেখি ওটা আমার লেখায় চলে এলো, যে ওই একটা জিনিস আমার লেখার ভিতরে এসে গেল। বাহ, আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই, দেখি কে আছেন। শুভ দুপুর। শুভ দুপুর, শুভেচ্ছা আপনাকে। আমি শুনতে পাচ্ছি না, তারপর আন্দাজে কথা বলি একটু। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। সামনে বসে আছে জয়িতা, ইরাজ ভাই, দুজনকেই অনেক ভালোবাসা, অনেক পছন্দ করি। জয়িতার প্রোগ্রামটা সেদিন মিস করেছি, কারণ আমার বলছিল হ্যাঁ দুজনকে সুন্দর লাগছে, আর প্রোগ্রামটা আসলে আমি মিস করেছি, কিন্তু লাইভে পুরোটা দেখেছি। ওই দিন আমার মার ডাক্তার ছিল, শায়লা ভাবে বললো যাবো নাকি, তো আমি যেতে পারি নাই, মামনির ডাক্তার ছিল, নাহলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল এবং আমি বনানীতেই ছিলাম, কিন্তু অনুষ্ঠানটায় যেতে পারি নাই। কিন্তু আমি লাইভ বসে বসে দেখেছি। জয়িতা হলো সবসময়ই আমাদের পছন্দের, আমাদের দেশের একটা অ্যাসেট, মিতাপার কন্যা, একটা বিরাট ব্যাপার। আর ইরাজ ভাই তো অনেক ফেভারিট একজন নাট্যকার। আমি বলবো ইরাজ ভাই আপনি আরো বেশি বেশি করে লিখেন, আর আমাকে আবার নতুন করে নাটক দেন। আর দুজনে যে প্রোগ্রামটা করেছেন, আমি বলতে চাই এগুলো আরো বেশি করা উচিত, কারণ এখন সময়টা খুবই অশান্ত। এই যে আমরা চুপচাপ করে যে জয়িতার গান শুনি বা কবিতা শুনি, এই প্র্যাকটিসটা আসলে এখন থেকেই চর্চা করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জয়খালা, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ফোন করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রোগ্রাম নিয়ে যে বললো যে অনেকে মিস করেছেন বা অনেকে দেখার চেষ্টা করেছেন, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আগ্রহ আছে অডিয়েন্সে। তো এরকম একটা এই স্ক্রিপ্টে কিংবা ভবিষ্যতে আমরা কি দেখতে পারবো আপনাদের? এই স্ক্রিপ্টটা আমার ইচ্ছা আছে যে আমি করতে চাই, আরেকবার পারফরম্যান্স মানে ও করতে চায়, এবং সেটাতে কিছু পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, সেটা আসতেই পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এত কষ্ট করে একটা 1.5 ঘন্টার একটা রেডি করলাম, এটাকে একবার করে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি করব, এবং ইরাজ ভাইকে আমি আরো অনেক বেশি গুতাইতে থাকবো যে আপনি আরো অন্যান্য বিষয় নিয়ে আপনি আরো স্ক্রিপ্ট বানাতে থাকেন। আচ্ছা, আর নতুন কাজ নিয়ে যদি শুনি যে নতুন কোনো কিছু করার ভাবছেন কিনা, আলাদা আলাদা ভাবেও বা একসাথেও? ওই যে এটাই কালকে আমরা কথা বলেছি, এই স্ক্রিপ্টে আরেকবার প্রোগ্রাম হবে, এটার প্ল্যানিং চলছে। হ্যাঁ, সেটা তো নতুন স্ক্রিপ্ট করারও একটা চিন্তা আমাদের মাথায় আছে। আমরা গতকালই কথা বলছিলাম যে আর নতুন ভাবে অনেকগুলো চিন্তা মাথায় এলো যে এইভাবেও করা যায়, গান, কবিতা এবং ন্যারেশন তিনটাকে একসঙ্গে মিলিয়ে কিভাবে একটা সাবজেক্ট এর উপরে বিষয় ভিত্তিক একটা জিনিসও করা সম্ভব, হয়তো সেটাও আমরা ভাবছি যে কিভাবে কি করা যায়। ওকে, আগামীতে আশা করি আরো অনেক অনেক কাজ আপনাদের কাছ থেকে পাবো। আর যদি ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জানতে চাই যে একজন লেখালেখি করছেন এবং একজন গান করছেন, রাজা আহমেদ আপনার কাছে একটু শুনবো। সামনে যেহেতু বইমেলা, অমর একুশে বইমেলা, সেখানে অনেক বই প্রকাশিত হবে, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা কিছু পাবো কিনা? এবার আমার বইমেলার প্রতিবারই আমার বই বের হয়, সেটা কবিতার বই বা অনুবাদের বই বা অন্য কিছু। এবার কোনো বই বেরোচ্ছে না, আমি আসলে ব্যক্তিগত কিছু কারণে প্রস্তুতিটা নিতে পারিনি, পারিবারিক একটা বিপর্যয় ছিল আমার। তো এখন যেটা আমি করছি, ঈদসংখ্যার জন্য লিখছি, ওই না সেটা উপন্যাস লিখছি, কয়েকটা বড় গল্প লিখে দিতে হবে বিভিন্ন কাগজকে, তো সেটাই এখন নিয়ে আমি খুব ব্যস্ত আছি। কিন্তু একজন পাঠক হিসেবে বা লেখক হিসেবে তো বইমেলায় যাওয়া, সেখানে নতুন কি বই আসছে ওই দেখার একটা এক্সাইটমেন্ট থাকে, সেটা নিশ্চয়ই একবার যাব। আসলে আমি আসলে শহরের শেষ প্রান্তের কবি বলতে পারেন, উত্তরার দিকে থাকি, অনেক দূর, তবুও এখন যাতায়াতের সুবিধা আছে, আমি বইমেলায় যাই। বইমেলা আসলে অনেক বছরের অভ্যাস, তো বইমেলায় যাওয়া বহু বছর, যখন ছাত্র ছিলাম বা তার আগে সবসময় যেতাম, বাবার হাত ধরেও যেতাম, আবার নিজে যখন বড় হয়েছি তখনও যেতাম। ফলে বইমেলাটা সবসময় আকর্ষণ করে, যে এখানে গেলাম না, দেশে থাকলে আমি যাই, বইমেলায় অবশ্যই যেতে হয়। ওই আড্ডাটা, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়া, বড় লেখকদের সঙ্গে দেখা হওয়া, যারা অগ্রজ লেখক আছেন তাদের দেখা পাওয়া যায় কখনো কখনো, ভালো লাগে খুব, ওইটা মিস করতে চাই না, যাব, নিশ্চয়ই যাব। আর জয়িতা, এবার গান নিয়ে যদি ভাবনা জানতে চাই, যে রবীন্দ্রসঙ্গীতে তো নিয়মিত একজন শিল্পী, এবং 2025 সাল শুরু হলো, শুরুর দিকে একটা রেজুলেশন থাকে, পুরো বছর নিয়ে চিন্তা থাকে, সেই জায়গা থেকে ওটা তো শুরুতে বললাম ওটা কখনোই আমার ছিল না, কিন্তু তবে এটা এখানে এই অনুষ্ঠানটা একটা ইম্প্যাক্ট আছে, এটা মানে আমি জানি না মানে নতুন কিছু করেছি বলেই কি না, মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কাজ আসলে এই বছর আমি করতে চাই আরো, এটুকু আমি জানি নিশ্চিতভাবে। আচ্ছা, সেটা এটার অনেকগুলো শো হোক বা অন্য স্ক্রিপ্টে করি বা যেভাবেই হোক, কিন্তু এই ধরনের কাজ আমি এই বছর আসলে করতে চাই। একটা নতুন স্ক্রিপ্ট অবশ্যই করতেই হবে। সেই প্রত্যাশায় আমরা থাকলাম, অপেক্ষায় আমরা থাকলাম, আবারও সেটা নিয়ে কথা হবে এই সেটে। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।